তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনের ঘটনার নানা বক্তব্য তুলে ধরি আর প্রশ্নগুলো করি আমাদের অতিথিদের কাছ থেকে, জানতে চাই সেই সব বক্তব্যের বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া। আবার সেরকমভাবেই আমরা আজকের এই আয়োজনটি সাজিয়েছি, আর সাথে আছি আমি তুহিনুর সুলতানা। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাজ কি বৈধতা পাবে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, স্বাগত জানাচ্ছি আপনাকে। এছাড়াও আমাদের সাথে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুইন হোসেন প্রিন্স, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় চলে যাব, কিন্তু যাওয়ার আগে ছোট্ট একটা আমরা প্রতিবেদন দেখে আসবো। যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে, কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে। দেখছিলাম আমরা প্রতিবেদনটি, দেবপ্রিয় ভট্টাচার্য কি বলছেন। রবিউল আলম, আমি শুরুতে আপনার কাছে আসব। এই যে ডক্টর দেবপ্রিয় বললেন যে সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাবা উচিত, আসলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হওয়ার কথা, এখানে এক্সিট প্ল্যান নিয়ে ভাবতে বললেন, এটা কি অন্য কোনো প্ল্যান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহালোচক এবং এই মুহূর্তে যারা গ্লোবাল টিভির সাথে যুক্ত আছেন। এক্সিট প্ল্যান বলতে উনি বোঝাতে চেয়েছেন সরকারের শেষ অধ্যায়টা, কারণ ইতিমধ্যে সরকারের 1 বছর হয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় ঐক্যমতের সরকার, তার সুনির্দিষ্ট কিছু করণীয় স্পষ্ট এবং নির্দিষ্ট। এখন আপনি সেই কাজগুলি, আপনাকে 1 বছর ইতিমধ্যে সময় পার হয়েছে, উল্লেখযোগ্য কোনোভাবে এখনো পর্যন্ত অগ্রগতি দেখছি না। এখন পর্যন্ত যতটুকু সময় তার কাছে থাকবে, এখন বলতে পারেন সময়টা তো নির্দিষ্ট নয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মানেই হচ্ছে অল্প সময়ের একটা সরকার, সংকটকালীন একটা সরকার, পরিসরও ছোট, কর্ম পরিধিও ধরেন আপনার সুনির্দিষ্ট। তো সেই এক সরকারের শেষ অধ্যায়ে এসে তাদের জাতির উদ্দেশ্যে কিছু করণীয় যেটা নির্ধারণ করা হয়েছিল, বিশেষ করে কিছু প্রয়োজনীয় সংস্কার, আপনার বিচার, ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিল তাদের বিচার, এবং সবচেয়ে গুরু দায়িত্ব ছিল সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার, জনগণের অবাধ ভোটের ভিত্তিতে একটা ইনক্লুসিভ নির্বাচন করা তাদের গুরু দায়িত্ব ছিল। একথা সত্য, এবং আমরা একমত যে একটা ইনক্লুসিভ নির্বাচনের পথে বেশ কিছু অন্তরায় ছিল। সেই জন্য আমরা প্রয়োজনীয় সংস্কারগুলি ইতিমধ্যে করা যেত অথবা করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেটি দ্রুততম সময়ের মধ্যে করে কিভাবে একটা আপনার গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে একটি যেটাকে বলা হয় নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত করে, জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠিত করে কি প্রক্রিয়া তারা এই শেষের অধ্যায়টা পার করবে সে ব্যাপারে মনোযোগী হতে বলেছেন, আমি যদি বুঝে থাকি। হ্যাঁ, এবং সেখানে তো এখনও কিছু অনৈক্য রয়েছে, কিছু ধরেন সংকট আছে, শঙ্কা আছে জাতির মধ্যে। এখনও মানুষ মনে করে নির্বাচন হবে কি হবে না, আদৌ হলে কবে নাগাদ হবে, নির্বাচনের প্রস্তুতি সরকার যথাযথভাবে নিতে পারছে কিনা, রাজনৈতিক দলগুলি এই ঐক্যমত কমিশনের যে সংলাপ চলছে সংস্কারের বিষয়গুলিকে একমত হওয়া গেল কিনা, তারপর আপনি একটা সরকার যে লক্ষ্যে এগোতে চায় তার অগ্রগতি কতটুকু, এবং বাকি সময় আমরা যদি ফেব্রুয়ারি ধরে নিই নির্বাচন করার, যদি আমরা ওই সময়টাকে ধরে নেই, তার মানে হচ্ছে তাকে আর 6 থেকে 7 মাসের মতো সময় সে হয়তো পাবে। তার মধ্যে কিভাবে সে একটা স্মরণীয় সরকার হিসেবে জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়, সে বিষয়টার প্রতি মনোযোগী হতে উনি বলেছেন। সেটি যদি ভালো হয়, একটা সুন্দর পরিসমাপ্তি হবে। সুন্দর পরিসমাপ্তি মানে সুন্দর এক্সিট, এটাই মিন করতে চেয়েছেন। জি, ধন্যবাদ। প্রিন্স ভাই, আমি আপনার কাছে একটু জানবো, আমরা এর আগেও দেখেছি তত্ত্বাবধায়ক সরকারকে দায়িত্ব হস্তান্তর করতে, আমরা 91-96 নির্বাচন দেখেছি, এরপর আবার 111ও দেখেছি। আসলে একটু জানতে চাইবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিটটা কেমন হতে পারে বলে মনে করছেন আপনি?
আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং রবিউল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমি আসলে উনি যে প্রোগ্রামে বক্তৃতা করেছেন, আজকে ওই প্রোগ্রামে আমিও আমন্ত্রিত ছিলাম, কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকার জন্য যেতে পারিনি। আমি পুরো বক্তৃতা শুনি নাই, কিন্তু যদি আমি বুঝে থাকি আমি একটু ওনার কথা বলেই তারপরে উঠে যাই। অ্যাকচুয়ালি এখানে একটা আলোচনার বিষয় ছিল, কারণ এটা মানুষ মনে করতো হঠাৎ করে কেন কথা এলো। আমার বুঝটা আমি বলছি, কারণ আজকে যে আলোচনা ছিল সেখানে ছিল পৃথিবীর বিভিন্ন দেশে তত্ত্বাবধায়ক সরকার তার অভিজ্ঞতা কী, এজেন্ডাটা ছিল বলেই বোধহয় উনি জিনিসটা এনেছেন, এটাই। এবং আপনার যতটুকু দেখলাম তাতে যেটা এসেছে, একটা এই সরকার একটা নির্গমনের পথ ঠিক করা দরকার, সেটা জাতিকে বলা দরকার, এবং পরবর্তী সরকার হাতে কীভাবে ক্ষমতা হস্তান্তর করবে সেটা বলা দরকার। আরেকটা হচ্ছে এই যে সময় কাজ করলো আগামী সরকার বৈধতা কিভাবে দেবে সেটা ঠিক করা দরকার। আরেকটাও কংক্রিট দেখলাম, উনি বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের জায়গায় যাওয়া দরকার। এবার আমি দেখি যে ওই কথা, এবং আমরা কিন্তু দীর্ঘদিন এই কথাই বলে আসছি, কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং এই সময় যে কাজগুলো করছে আমাদের, ওনারা তো সংবিধানের আওতায় ওত নিয়েছেন এবং এই কাজগুলোকে বৈধতা দেবেন আগামীতে নির্বাচিত সরকার। তা আমাকে যদি বলেন, খুব সহজ, প্রথম দিন থেকে এই সরকারকে আমরা বলে আসছি, যদিও এই সরকার গঠনের সময় আমাদের, মানে আমি কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী আমাদের কাছে জিজ্ঞেস করে সরকার গঠন করেনি, ঠিক আছে, তাতেও আমরা এটা নিয়ে আলোচনা তুলছি না, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত হয়েছে। আমরা প্রথম দিন থেকে বলেছি, কারণ 12ই আগস্ট আমাদেরকে আবার ওনারা ডেকেছিলেন, কথা হয়েছে। তখন আপনাদেরকে কেন ডাকেননি? হ্যাঁ, এইটা আবার ডাকার কথা এক কথায় বলে দিই, ওর পরে ওনারা বারবারই ডাকেন যখন মনে হয় যে দেশে একটা সংকট হচ্ছে, ওনারা দেখাইতে চান যে আমরা ঐক্যমত্য আছে। এটা আমি ওনার সামনেই বলেছি, সেই 12ই আগস্ট থেকে শুরু করে সর্বশেষ কয়দিন আগে হলো তাই। কখনো হার্ট টু হার্ট কীভাবে কাজ করবে এরকম ডায়ালগের জন্য এখন পর্যন্ত ডাকেনি। এটা আমি অনেকবার বলেছি, সেই কথা না বলে এবার চলে যায় আপনার কথায়। আমরা তখন বলেছিলাম যে আপনি তো অন্তর্বর্তীকালীন সরকার এবং এইখানে আছেন বিভিন্ন রাজনৈতিক দল, আন্দোলনকারী কিন্তু রাজনৈতিক দলই প্রধান, কারণ আমরা গত এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করছি, সর্বশেষ ছাত্র বন্ধুরা। তাইলে এদেরকে আপনি সবসময় যদি আস্থায় নিয়ে কাজটা আপনাকে করতে হবে, তো ভেরি সিম্পল, উনি নিজের কাজ, আমি অনুরোধ করব উনি একটা নিজে হিসাব মিলাক। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করলে একটা নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার, আমার ধারণা বলছি, তাইলে ওনার এক্সিট বা এই যে এই কাজকে বৈধতা দেওয়া সংকট হবে না। কিন্তু আমি পরিষ্কার করে বলি, উনি ওনাদের মধ্যে এমন কতগুলো কাজ করছেন আমি জানি না নির্বাচিত সরকার কি করবেন। লাস্ট কয়েকদিন আগে যখন ওনারা মন্ত্রণালয়ে গেলাম, আমি ওনার উপস্থিতিতে বলেছি বলেই কথাটা বলছি, এবং পরে এসে মিডিয়াকেও বলেছি। ওনাকে বললাম যে আপনি শুধুমাত্র একটা অপশক্তির ছায়া দেখতে পাচ্ছেন, কিন্তু আরও অপশক্তি আছে, দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা সাম্প্রদায়িক অন্য শক্তি। আরেকটা বললাম যে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সাথে তো অনেক সময় স্যারেন্ডার দেখছি, যে যেমন এখানে জাতিসংঘের অফিস, এখানে দেখছি একটা বাণিজ্য গোপন চুক্তি, আমরা দেখছি রাখাইনে করিডোর দেওয়া, এই কাজগুলো তো আপনার ইখতিয়ার নেই। এখন আমি জানি না এই কাজগুলো ওনাদেরকে বারণ করা হচ্ছে, এই কাজগুলো যদি করে এই বৈধতা কে দেবে আমার জানা নেই। মানে আমি অন্ততপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বুঝি উনি রাজনীতির মানুষকে আস্থায় নিয়ে যে কাজগুলো করছে সেইটা সংকট হওয়ার কথা না, কারণ আমরা তো সবাই মিলে একটা আন্দোলন করেছি, একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারকে সরকারকে হটিয়ে ইন্টারনাল কাজ করেছি, এটাই। আরেকটা এই পয়েন্টে লাস্ট বলি, আমরা তো আসলে যেতে হবে তো নির্বাচন, তাই তো, এবং নির্বাচনের ব্যাপার দেরি করা উচিত না। ওনার রোডম্যাপের ব্যাপারে নির্বাচন কমিশনকে বলে দেওয়া দরকার, ঘোষণা করুক। আর এইটা আজকে কথাটা কেমন শোনাবে যায় না, কিন্তু পরিষ্কার করে বলি, এই যে ঐক্যমত্য আলোচনা করছি আমরা কিন্তু সবাই মিলে ঐক্যমত্য হচ্ছে নির্বাচন হবে কার আন্ডারে? নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার আন্ডারে, তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে। তো ন্যাচারাল, আমি যদি বুঝে থাকি আলটিমেটলি ওনাকে আরেকটা ইন্টারিম পিরিয়ড আরেকটা সরকারের কাছেই হয়তো ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা একটা ভালো নির্বাচন করবে, নির্বাচনের মধ্য দিয়েই যে সংসদ গঠিত হবে, এই যে বললাম জনগণকে আস্থায় নিয়ে যে কাজগুলো করবেন, সেইটা নিয়ে কোনো সংকট হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। প্রিন্স ভাই, আমি তাহলে একটু আপনার কথা ধরেই আমি একটু রবিউল ভাইয়ের কাছে আসতে চাই। আপনি যেটা বললেন যে এই কাজগুলোর বৈধতা কারা দিবে, হ্যাঁ, আমি যদি একটু জানতে চাই, ধরে নিলাম যদি পরবর্তীতে বিএনপি যেহেতু একটা অনেক বড় একটি দল যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি ক্ষমতায় আসলে কি কাজের বৈধতাগুলো দিবে? ধন্যবাদ আপনাকে। প্রথমত মনে রাখা দরকার যে সরকারটি এখন আছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ এটা নির্বাচিত সরকার না, নিয়মিত সরকার না, এবং সাংবিধানিক ধারাবাহিক কোনো সরকার না। অর্থাৎ এই সরকারের যে কাজ সেটাকে পরবর্তী সংসদে
আপনার বৈধতা দিতে হবে এবং অনুমোদন দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। জি। এখন সরকার যে কাজগুলি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করবে, নিশ্চয়ই আগামী পার্লামেন্টে সর্বসম্মতিতে বা ঐক্যমতের ভিত্তিতে তা বৈধতা পাবে, এটা ন্যায্য। যে কাজগুলি ঐক্যমতের ভিত্তিতে হবে না, সরকার যদি এমন কোনো কাজ করে, তাহলে সরকারের এই কাজের বৈধতা নির্ভর করবে পরবর্তী নির্বাচনে যে দলটি ব্রুট মেজরিটি পেয়ে তাদের বৈধতা দিতে যদি সম্মত থাকে তাহলে বৈধতা পাবে। আর যদি ব্রুট মেজরিটি না পায় অথবা সংসদে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে এই কাজের বৈধতা পাবে কি পাবে না এখানে সন্দেহ রয়েছে। যার ফলে যদি বৈধতা নাই পায়, তাহলে এই যে কমিশন বৈঠক এগুলোর মানে কোনো কিছু ঝুঁকিতে পড়বে এবং ধরেন বেআইনিও হয়ে যেতে পারে যদি পার্লামেন্টে বৈধতা না পায়। এই জন্য প্রশ্নটা হচ্ছে, যে কোনো দলের যে কোনো উদ্ভট অথবা ধরেন ব্যক্তি বা গোষ্ঠীর দাবি কিন্তু আমলযোগ্য নয়। আপনাকে ওই বিষয়গুলি আমলে নিতে হবে যেটা জাতীয় স্বার্থ আছে, যেটা জনগণের ক্ষমতায় নিশ্চিত হয়, যেটি আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য অপরিহার্য। এই বিষয়গুলি আপনাকে আমলে নিতে হবে এবং সেইটা প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা অথবা ধরেন কোনো নতুন রাজনৈতিক দল হয়েই বাংলাদেশের প্রচলিত আইন, সংবিধান, গণতন্ত্র এর সাথে যায় না অথবা এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, এর জন্য প্রয়োজন না, এরকম কোনো সিদ্ধান্ত যদি এই সরকার বাস্তবায়ন করতে চায় এবং তাদের ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করলো সরকার, বাট আগামীতে ওই দল বা ওই আদর্শের রাজনৈতিক জোট বা গোষ্ঠী যদি মেজরিটি না পায়, তাহলে সংসদে তা বৈধতা পাবে কি না সেই প্রশ্ন থেকে যায়। নিশ্চয়ই আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার ঢালাওভাবে সব কিছুতে ইন্টারফেয়ার করবে না, ঢালাওভাবে যা দেশের জন্য প্রয়োজন না, জনগণের ক্ষমতায়নের জন্য প্রয়োজন না, গণতন্ত্রের জন্য প্রয়োজন না, সুশাসনের জন্য প্রয়োজন না, সেগুলি আমলে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবে। সেটি না হলে ওই কর্ম আগামী সংসদে বৈধতা পাবে কিনা সে সন্দেহ থেকেই যাবে। কিন্তু এই বৈধতাটা কি গণতান্ত্রিক জবাবদিহিতার জায়গাটাকে সংকুচিত করছে? না, একেবারে করছে না। কারণ সংকুচিত করছে না। গণতন্ত্র তো আপনার ইচ্ছা শিরোধার্য না। গণতন্ত্র হচ্ছে মেজরিটি অথবা সর্বসম্মতি। সর্বসম্মতি হলে খুবই ভালো, আর সেটি না হলে মেজরিটি। এখন যে সংস্কারই আপনি করেন না কেন, রাষ্ট্রের নীতি নির্ধারক হলো তো জনগণ, জনগণ সার্বভৌম। এখন জনগণের যদি আপনার ওই সংস্কারের প্রতি সমর্থন না থাকে এবং জনগণ যদি কোনো রাজনৈতিক দলের কোনো ইস্তেহার অথবা তার যা করণীয়, প্রিন্স ভাইদের এক ধরনের করণীয় আছে, আমাদের এক ধরনের করণীয় আছে, অন্য রাজনৈতিক দলের এক ধরনের করণীয় আছে জনগণের উদ্দেশ্যে, তাই তো? জনগণ যদি তাকে নির্বাচিত করে তাহলে ওই কাজটি করার জন্য পার্লামেন্টে তার বৈধতা হয়ে যায় এবং পার্লামেন্টে মেজরিটির কারণে সে ওই কাজটি বৈধতা দিতে পারে এবং সেটা জনগণেরই সিদ্ধান্ত বলে প্রতীয়মান হয়। কিন্তু আপনি ধরেন কোনো একটা বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির ভাবনাকে আপনি যদি রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত করতে চান এবং সেই রাজনৈতিক দলটি যদি জনগণ কর্তৃক নির্বাচিত না হয় বা মেজরিটি না পায় অথবা ধরেন সংসদে আইন পাশ করার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে না পারে, তাহলে ওই সিদ্ধান্ত আগামী পার্লামেন্টে বৈধতা পাবে সেই নিশ্চয়তা আপনি দিতে পারছেন না। যার ফলে আমি বলতে চাই যে এটা গণতন্ত্রের জন্য অন্তরায় না, গণতন্ত্র বিভিন্ন মত থাকবে, কিন্তু দিন শেষে মেজরিটি অথবা সর্বসম্মতিটা গ্রহণযোগ্য হবে। নিশ্চয়ই সরকার সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। জি প্রিন্স ভাই, আমি আবার একটু জানবো আপনার কাছে, সংবিধান পর্যন্ত পরিবর্তন করার কথা হচ্ছে, নানা সংস্কারের কারণে আমাদের নির্বাচনও 1.5 বছরের মতো পিছিয়ে যাচ্ছে। যদি ফেব্রুয়ারিতে, যেটা বলছিলেন রবিউল ভাই, যে যদি ফেব্রুয়ারির মধ্যে হয়, তবুও রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতা দিবে না। কেন দিবে না? না, আমার মনে হয় দেবে না তো কেউ বলে নাই। আচ্ছা, দেবে না কেউ বলে নাই। এখানে রবিউল ভাইও সুনির্দিষ্ট করে বলেছে, আমিও বলেছি। ওনার সাথে আগের কথা একটু যোগ করতে পারি, ওটা খেয়াল করেন। হ্যাঁ, যদি যেগুলো সংখ্যাটাই বলছিলাম যে দিবে না, না কেন, এটা আমি বলি যে না এখনো পর্যন্ত না দেখি না কেন, তাও বলছি আমি সংখ্যা দেখছি না। যদি কথা উনিও বলেছেন, আমি বলেছি জাতীয়, উনি শব্দটা ব্যবহার করেছেন বলবে কারেক্টলি বলেছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যেগুলো আমরা নির্ধারণ করছি, উনি যদি ওই কাজটা ঠিক মতো করেন। কিন্তু এর বাইরে আমি ওনার কাছ থেকে ওনার কথাটাকে বলি বোঝার জন্য, উনি বললেন যে অন্য কারোর প্রয়োজনে বা এমন কিছু যদি করেন যেটা জাতীয় ঐক্যমত্য নাই, তাহলে সেটা কে দায়িত্ব নেবে?
আমি তো সেটা দেখি না। বরঞ্চ যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করে, কোনো দল যদি অ্যাবসলিউট মেজরিটি নাও পায়, হয়েছে যেটাতে সবার আচ্ছা পরে আসি, জাতীয় ওইটাকে বলে নেই। ধরুন একদল যদি ব্রুট মেজরিটি নাও পায়, অন্য দল যারা এখন আন্দোলনকারী আছে তারা গেলেও তো তাহলে বৈধতা কোনো সমস্যা না, ক্লিয়ার। কিন্তু এখন ধরেন আপনি বললেন, আমরা এখন ওইটা হিসাব মিলে আইনি, কিন্তু বোঝার জন্য আমি একটু আগে তো বললাম, আমি নিজেই তো জানি না যদি এই যে বাণিজ্য চুক্তি গোপন চুক্তি করছে, তো এইটা যদি আমি জানি না যে একটা দল ক্ষমতায় গেলে সে কী করে বৈধতা দেবে, আমি তো বুঝতে পারি না, আমরা তো জানিই না। তাহলে আমার দল, আমি তো জিনিসটা জানিই না, তাহলে এটা তো আমার জানার জায়গায় হচ্ছে না। আমি বলছি এইরকম যদি থাকে, ধরেন এখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে, কে না জানে, আজকে সরকার উপদেষ্টাদের সম্পর্কে এগুলো টেলিভিশন, পত্রিকায়, সোশ্যাল মাধ্যমে সব জায়গায় আসছে। এখন এইগুলো উনি কীভাবে হ্যান্ডেল করবেন ওনাকে দেখতে হবে। এইখানে সরকার আমি যদি বললাম, কারণ সবটা আমার কাছে তথ্য নেই, যদি দায় মুক্তি দেন তাহলে তো আমরা বলতে পারবো না। যেমন আমাদের প্রধান উপদেষ্টা তার অনেকগুলো মামলা প্রত্যাহারণ্য কাজগুলো করেছে, এখন সেগুলোর আইনগত ভিত্তি কী এগুলো তো দেখতে হবে। যদি আইনগত ভিত্তি থাকে একরকম, আইনগত ভিত্তি না থাকলে বেআইনিভাবে তো দায় মুক্তি দেওয়া এবং অন্যটা কিন্তু এত সহজ হবে না। কিন্তু আমি বলছি, আমি এই প্রশ্নগুলোকে এখন প্রধান করার জায়গায় যাচ্ছি না, কারণ আমি তো বললাম দেবপ্রিয়দা যেখানে বলেছেন ওটা আজকে ওই এজেন্ডা আলোচনা ছিল বলে হয়তো বলেছেন। আমি বলতে চাই বরঞ্চ প্রশ্নটা যখন উঠল, আমাদের এই সরকারকে সচেতন থাকে, হাতে কিন্তু খুব একটা সময় নেই। এবং উনি ঠিকই বলেছেন, যে কথা আমরাও বলছি, প্রয়োজনীয় সংস্কার করে আগান। এবং সেটা আমাদের পজিশন এখনও আমরা বলি, সরকার যদি ইচ্ছা করে, এটা কমিউনিস্ট পার্টি এবং বামদের পজিশন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। আমি ছোট্ট করে বলে দিই আপনাকে, ধরেন এখন আমি যদি শব্দটা বললাম, আচ্ছা উনি আরও দেরি করলেন, করে 5ই অগস্ট বৈঠকে এমন কেউ কিন্তু বলেছেন যে অক্টোবরেও এটা নির্বাচন করা সম্ভব না। আজকের এই সময় এসে অক্টোবরটাকে আমি মনে করছি না। আচ্ছা তাহলে বলতে পারেন, কিন্তু আমি বলছি পজিশনটা এরকম, যদি আগস্টের 5 তারিখে উনি ঘোষণা উনি করবেন না, নির্বাচন কমিশনকে বলে, ইতিমধ্যে আমরা দেখলাম পুলিশ সেনাবাহিনীকে যেটা বলা হয়েছে, তারা প্রস্তুত আছে, এটা কোনো ব্যাপার না। আর আমরা নির্বাচন কমিশনের সাথে অনেক আগে কথা বলেছি, তাদের জন্য আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাস যথেষ্ট সময়। কারণ যদি আমাদের ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হয়, ওনাকে অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে ঘোষণা করতে হবে। এবং এইখানে এখনও নির্বাচন ব্যবস্থার অনেকগুলো সংস্কার নিয়ে আলোচনা হয়নি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে, নির্বাচন কমিশন যদি কথা বলে, এইটা 15 দিনে 1 মাসের বেশি সময় লাগবে না। আর রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিলে এইটা কিন্তু ইজি সলিউশন হবে। সেই কথা আরও বলছি, ধরুন যদি বুঝতাম ভালোভাবে চলছে, তাহলে 2-4 দিন দেরি কিন্তু আপনি আমি কেউ মাইন্ড করতাম না। কিন্তু রাস্তায় যান, সাধারণ মানুষ কি বলে, আমাদের বলে ভাই কি শুরু করছেন, একটু তাড়াতাড়ি ওইখানে মিটিংয়ের সময় নষ্ট না করে তাড়াতাড়ি ইলেকশন করেন। তাই মানে যে উনি তো ডেট ডিক্লেয়ার করবেন, কয় আপনারা এইসব কথা বিশ্বাস করেন? এখন মানুষের কথা এখন কি বলবো বলেন। আমরা আসছি, আপনি যেহেতু এই কথাটা বলেছেন, নির্বাচনের প্রসঙ্গটাতে আমরা আসছি, আমরা ছোট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবল প্রশ্নগুলো সহজে। আমরা আলোচনায় ফিরবো, আর আমাদের সাথে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুয়েন হোসেন প্রিন্স। আমরা যে আলোচনাটাই ছিলাম, যে নির্বাচন নিয়ে আমরা কথা হচ্ছিল, প্রথমে রবিউল ভাই আপনার কাছে একটু জানতে যাব, 5 আগস্টে নির্বাচনের তারিখটা কি হচ্ছে? হওয়া উচিত, হচ্ছে কিনা আমি বলতে পারবো না। হওয়া উচিত এই কারণে যে 1 বছর ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। সংস্কারের বিষয়ে আমরা কাছাকাছি বা একমত অনেকগুলি বিষয় হয়েছে, মেজর বিষয়গুলিতে আমরা একমত হয়েছি। যতটুকু একমত হওয়া গিয়েছে, এইটুকু বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে। অতএব আর কালেক্ষেপণের কোনো সুযোগ নেই। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আইন উপদেষ্টা নিজেই বলছেন ডিসেম্বরের আগে দৃশ্যমান হবে বিচার, এবং অধিকাংশ যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিল, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদের বিচার নিশ্চিত হবে। তো আর বাকি আছে নির্বাচন। তো সেটা যদি ফেব্রুয়ারিতেও আপনি ধরেন, এখনও 7-8 মাস বাকি। অতএব নির্বাচন করে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কোনো অন্তরায় আছে বলে আমার কাছে মনে হয় না, যদি না সরকারের বিশেষ কোনো উদ্দেশ্য থাকে। আচ্ছা, এখন আপনি বলছিলেন সরকারের কিন্তু আগামী সংসদে 3টি কাজ করতে হবে। একটা হচ্ছে এই সরকারের একটি বৈধতা দিতে হবে, সরকারটিকে বৈধ কিনা। যদিও এই সরকারটি গঠিত হয়েছে অ্যাপিলেট বিভাগের রেফারেন্স নিয়ে, কিন্তু এই সরকারটি, আমি আবারও বলছি, অনির্বাচিত, নিয়মিত না এবং সাংবিধানিক ধারাবাহিকতায় যেহেতু না, অর্থাৎ এই সরকারটারই প্রথমে বৈধতা দিতে হবে। এরপর দিতে হবে এই সরকারের মেয়াদকালে যত কাজ হয়েছে তার বৈধতা।
কিন্তু তারপরে আরেকটা সরকার অধ্যাদেশ 2024 তো আসছে না, না সেটা তো বৈধতা দিয়ে আপনি অধ্যাদেশ করেন, কিন্তু পার্লামেন্টে তো অনুমোদন লাগবে পরবর্তীতে। আপনি অধ্যাদেশ করে আপাতত করতে পারবেন, কিন্তু সব অধ্যাদেশই তো পরবর্তীতে পার্লামেন্টে অনুমোদন হতে হবে, সেই জন্য বলছি ওদের বৈধতা লাগবে। আরেকটা হচ্ছে যে সাংবিধানিক সংস্কারগুলি সরকার করতে যাচ্ছে আলোচনার ভিত্তিতে, সেটাও তো সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে আপনার সংসদের প্রয়োজন হবে, মেজরিটি অথবা ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজন হবে। এই জন্য বলছি যে সরকার যে কাজগুলি করবে, অর্থাৎ তার মেয়াদ, তার কর্ম এবং তার এই যে সংস্কার, এই সবগুলি কিন্তু নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদের প্রয়োজন হবে। যার ফলে এইটা কোনো ব্যক্তি গোষ্ঠীর চিন্তায় প্রাধান্য পেলে সেক্ষেত্রে এগুলি বৈধতা পেতে অন্তরায় তৈরি হবে। সরকারের সমস্যাটা যেখানে হয়েছে, সরকার অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে যে আগামীতে যে সরকার হবে সেটা মানে স্বৈরাচার, অর্থাৎ তাকে কিভাবে খর্ব করা যায়, তাকে কিভাবে ফেস করা যায়, এই একটা কাল্পনিক ধারণা নিয়ে সরকার কিন্তু বৈরিতা কোনো সময় তৈরি করছে এবং তার দায়িত্বের বাইরে যাওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক দল মানে দুর্বৃত্ত, এরকম একটা ভাবনাও তাদের মধ্যে রয়েছে। কেন করছেন, মনে করছেন কেন? এটা তারা ব্যাখ্যা ভালো দিতে পারবে, কিন্তু বাংলাদেশের প্রচলিত রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র, এটার মধ্যে কিছু বিচ্যুতি আছে। সেই বিচ্যুতিটা তারা এত বড়ভাবে দেখছে যে তারা তাদের বেশ কিছু ধারণা এখানে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আছে, অথবা তারা যেভাবে মনে করে সেভাবে একটা রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করার চেষ্টাও আছে, অপচেষ্টাও তাদের আছে। যার ফলে কোনো সময়ে সরকার এবং এই ঐক্যমত কমিশন যাই বলেন না কেন, তারা জাতির আকাঙ্ক্ষা পূরণে বা ধারণ করতে ব্যর্থ হচ্ছে। আর ওইটারই পরিণতিতে অনৈক্য হচ্ছে, বিভাজন হচ্ছে, নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এই যে আলোচনাগুলি আপনি দেখছেন, সেই জায়গাগুলি জাতি কিন্তু কিছুটা হলো হতাশ এবং জাতি কিছুটা হলো আমি বলবো যে আস্থা রাখতে পারছে না। যার জন্য দেবব্রত ভট্টাচার্য ওইভাবে বলেছেন, আমরা পলিটিশিয়ানরা বলছি, আমরা বলে গুরুত্ব কম পায়, মনে করে যে পলিটিক্যাল উদ্দেশ্য আছে। দেবব্রত ভট্টাচার্যরা যখন বলেন তখন মনে হয় যে না, এটা একটা নিরপেক্ষতা পাচ্ছে। আমার ধারণা হচ্ছে যে সরকারের এই যে কল্পকাহিনী, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি একটা কথা আপনাকে বলি, প্রিন্স ভাই একটা রাজনৈতিক দল আছে, তিনি একটা বিষয়ে সংস্কার করতে একেবারে দৃঢ়প্রতিজ্ঞ। ধরেন এই সরকার সেটাকে আমলে নিল এবং সেই আলোকে এখন এটা ঐক্যমত হলো বা ঐক্যমত হলো না, ওইটাকে সরকার যেভাবে করার জন্য ডিজায়ার প্রকাশ করলো, ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এখন এটা দ্বিমত করছে, কিন্তু পার্লামেন্টে এসে সেইটা করতে চাইল না। সে না যদি চায় বিএনপি, তাহলে তাকে করাতে কেউ বাধ্য করতে পারবে না, বিকজ সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। অর্থাৎ বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে সে যে ইশতেহার নিয়ে গিয়েছে, যে পরিবর্তনের জন্য নিয়ে গিয়েছে, জনগণের কাছে চেয়েছে, অনুমোদন চেয়েছে, জনগণ দিয়েছে। অর্থাৎ প্রিন্স ভাইয়ের ওই সংস্কার বা ওই প্রস্তাবনা যেটা সরকার গ্রহণ করেছে, আগামীতে পার্লামেন্টে কিন্তু পাশ নাও হতে পারে। এই জন্য আমি বলতে চাই যে আমরা যা করি তার জন্য ঐক্যমতের ভিত্তিতে করি অথবা জাতীয় স্বার্থে করি। জি, যেটা রবিউল ভাই বললেন, প্রিন্স ভাই, যে ঘোষণা হতেও পারে, ধরলাম যে নির্বাচনের ঘোষণা চলে আসলো 5 তারিখে, এরপরও কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে? আচ্ছা, প্রথমে বলি 5 তারিখে নির্বাচনের ঘোষণা আশা করছি না, এটা কংক্রিট করি। 5 তারিখ বা তার আগে পরে আশা করছি, যেটা এটা কংক্রিট বলি, মানুষকে ভুল বোঝাতে চাই না, যে উনি নির্বাচন কমিশনকে বলবেন যে বাংলাদেশে অমুক সময়, কথার কথা ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে, উদাহরণ দিই, এই ধরনের একটি কথা তো উনি এর আগেও বলেছেন। না, সুনির্দিষ্ট করতে হবে, এই জন্য বলছি এর আগে উনি এখানে না এখানে না যদি কিন্তু রেখে, যদি কিন্তু রেখে বলেছেন, কংক্রিট করবেন যে অমুক সময়ের মধ্যে আমি নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ ওটা জনগণকে জানানোর দরকার নেই। উনি বলবেন নির্বাচন কমিশনকে আমি জানিয়েছি যে ওই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। এটা একটা গেল। এইবার আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা তো কত, মানে ওই যে কি একটা বলে না, এত ডলারের কোশ্চেন। এখন বিষয়টা হচ্ছে কি, একটু খেয়াল রাখেন, আমাদের দেশে অতীতে অনেক ধরনের উদাহরণ আছে, এটা মনে আছে না? নির্বাচনের সব হয়ে গেছে, মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে, তারপরেও আমরা করতে পারিনি, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সময়। আমার বুঝটা হচ্ছে, যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় ওনারা নেন এবং উনি যেটা ঘোষণা দেবেন সেটা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আগাই, তাহলে ওই সময় কেবলমাত্র হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমাদের মধ্যে এমন জটিলতা থাকে বা জটিলতাকেও রাখার প্রচেষ্টা নেয়, তাহলে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা বলা যাবে না। কিন্তু আমি সেটাকেও আজকে প্রশ্ন করতে চাই না, আমি ধরতে চাই কি, আমরা সবাই মিলে, এখানে আমাদের রাজনৈতিক অনেক পার্থক্য আছে,
কিন্তু এইবার ঐক্যের জায়গায় কোথায়? দীর্ঘদিন ধরে আমরা একটা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং আমরা এখানে পাশাপাশি বসে শুধুমাত্র ঝগড়া বিবাদ না, ঝগড়া বিবাদ অবশ্যই রাজনীতিতে করবো, আমারটা আমি করবো, ওনারটা উনি করবে, কিন্তু আমরা একটা পথ চলা যে মিনিমাম একটা ঐক্য করে জনগণ যাতে হতাশ না আমরা এই ভালো কাজটুক করি, তার জন্যই তো আমরা বসছি। সবার উদ্দেশ্য তো ওটাই। হ্যাঁ, না সবার উদ্দেশ্য কিনা আমি জানি না, আমি আমাদের কথা বলছি, না, আমি সবার উদ্দেশ্য রাজনৈতিক দলগুলোর কথা বলছি। উচিত হওয়া উচিত তাই, কিন্তু এই ক্ষেত্রে কেন ওই কথা বললাম সেটা আবার অন্য আলোচনা, ওইদিকে আমি না ঢুকি আর কি, কারণ আমরা তো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি না। যেমন আমি আপনাকে পরিষ্কার বলি, দেখেন আপনার এই কথা শোনার পরে মনে হচ্ছিল একটা কথা খালি বলে দিই, যে যদি কেউ সংস্কারের কথাটা সামনে আসছে না, আমি কথাটা আজকেই নতুন করে বলছি, কথাটা কেউ যদি প্রকৃতপক্ষে বাংলাদেশে সংস্কার চায়, সংস্কার মানে তো ধরেন কমিউনিস্ট পার্টি এক ধরনের সংস্কার চাইবে, ওনারা একরকম চাইবে, সেইটা না, সম্মিলিত যতটুকু ঐক্যমত্য এইটুক যদি চায়, তার এই মুহূর্তে প্রধান কাজ কোনটা বলেন তো আমাকে? যদি বলেন, বলা ডিসেম্বর না, পারলে আরও আগে নির্বাচন দাও। কেন? আমি আপনাকে লজিক দিচ্ছি, আমরা তো দ্রুত সংস্কার চাই, তাই তো? আমি কালকে যে কাগজটা পেলাম, কাল না সরি পরশুদিন রাতে, আমাদের এই ঐক্যমত্য কমিশন তারা যে তাদের প্রস্তাবনা দিয়েছে, তাতে হচ্ছে এই যে আলোচনায়, সংস্কার আলোচনায় যেটা আমরা ঐক্যমত্য পোষণ করছি, এটি আগামীতে নির্বাচিত সংসদ নির্বাচিত হওয়ার পরে 2 বছরের মধ্যে করবে। এখন কল্পনা করে আমি যদি নির্বাচনের পিছাই, তাহলে আমার সংস্কার পিছাই যাবে না? তা আমি যদি নির্বাচনটা আগায় নিয়ে আসতে পারি, তাহলে আমি সংস্কারটা দ্রুত করতে পারবো। তা আমি এটা একটু বোঝার জন্য বলি, যারা সংস্কার চান, দ্রুত চাইলে দ্রুত নির্বাচনই করতে হবে, অন্য কোনো পথ কিন্তু নাই আমাদের সামনে। আমি তো অঙ্কের কথা আপনাদেরকে, ওই যে আপনার প্রশ্নগুলো সহজ না, আমি সহজ উত্তরটা দিয়ে দিলাম আর কি। জি, আমি আবার আসি একটু যদি রবিউল ভাই আপনার কাছে, আপনি যেটা অবশ্যই এটা আপনি একবার বলেছেন যে রাজনৈতিক দলগুলোর যে মানে বিরোধিতার কথাটা অনেক সময় দেখা যায় যে সমালোচনা থাকা সত্ত্বেও, যেমন বন্দরের কথাটা আমরা যেটা বলছিলাম, তারপর যুক্তরাষ্ট্র থেকে যে বোয়িং কেনার কথাটা আমরা বলছিলাম, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জিনিসগুলোর ব্যাপারে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই সিদ্ধান্তগুলো আসলে কি হবে? না, সেই সিদ্ধান্তগুলি এখন বলা কঠিন, কিন্তু আমরা সরকারকে নিরুৎসাহিত করছি। আমরা বলছি যে রাষ্ট্রের এই বৃহত্তর যে স্বার্থের যে সিদ্ধান্ত, অথবা রাষ্ট্রের অর্থনৈতিক লেনদেনের বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই সরকারের করা উচিত হবে না, বিকজ এই সরকারের জনগণের কাছে দায়বদ্ধ নেই, এই সরকার জনগণ কর্তৃক ম্যান্ডেট প্রাপ্ত না, এই সরকার সংকট থেকে উত্তরণের একটা সরকার মাত্র, তার কাজই হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। প্রথম এবং একমাত্র কাজ আমি মনে করি। মনে রাখা দরকার, রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক, কিন্তু কোনো পরিস্থিতির কারণে কোনো কোনো সময় থাকে না, সংকটকালীন সরকার হয়, অন্তর্বর্তীকালীন সরকার হয়, তত্ত্বাবধায়ক সরকার হয়, সেই রকমের একটা সরকার এটি। তো আমরা নিরুৎসাহিত করি, তারপরও যদি সরকার এই রকমের নিরুৎসাহিত করার পরও যদি কোনো চুক্তি এরকম করে, অথবা কোনো সুযোগ এরকম বহির্বিশ্বের জন্য উন্মুক্ত করে, আমরা পরবর্তীতে দেখেই যদি যে সেটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়নি এবং সেই আপনার চুক্তিটি দেশের স্বার্থে হয়নি, অন্যের স্বার্থে হয়েছে, এবং সেই চুক্তির মধ্যে ধরেন কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে যেটা জাতীয় স্বার্থ সংরক্ষণ করে না, নিশ্চিত করে না, তাহলে নিশ্চয়ই সেগুলি বিএনপি বাতিল করতে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, বিকজ বিএনপি তো জনগণের কর্তৃক নির্বাচিত যদি দল, সরকারি দল হয়, তো তার দায়বদ্ধতা শুধু জনগণের কাছে, এবং জনগণের প্রত্যাশা তার নির্বাচিত সরকারের কাছে। তো নির্বাচিত সরকার নিশ্চয়ই জনস্বার্থের বাইরে কোনো কিছু করবে না। এই সরকারের ভুল ত্রুটি যদি ওইভাবে কোনো চুক্তির কারণে করে থাকে, নিশ্চয়ই বিএনপি সেটা সংশোধন করবে অথবা বাতিল করবে। প্রিন্স ভাই, আমি আপনার কাছে এটা জানতে চাইবো ছোট্ট করে, আপনি বলছিলেন যে এটা একটা খুব জরুরি ব্যাপার। কোনটা? এই যে বললেন যে বোয়িং কেনা, তারপরে যে বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর করা খুবই জরুরি এই কারণে, কারণ এই দেখেন আমাদের অনেক দিনের ডিমান্ড কি, আমি অন্যদিকে ফিরে যাই, যে কোনো চুক্তি এর আগের অনেকগুলো সরকার, বিশেষ করে বিগত দিনের সরকার যেটা করেছে জনগণকে অন্ধকারে রেখে, আমাদের প্রধান দাবি কিন্তু ছিল সব দল মিলে যেটা উন্মুক্ত করা হোক। তো উনি এটা কিসের ভিত্তিতে কিনতেছে এবং এটা বাংলাদেশের অর্থনীতিকে এটা অ্যালাউ করে এবং আমাদের কি দেশের জন্য এটা প্রয়োজন? তাহলে তো প্রয়োজন না, তাহলে এটা কেন উনি কিনতে যাচ্ছেন? তা আমি জানি না, যে রবিউল ভাই তো কারেক্টই বলেছেন যে ওনারা নিরুৎসাহিত করছেন, এখন বলা যায় না, অনেক সময় হয় কি জানেন, এটাই সত্য কথা, শেষ বেলায় কিন্তু এটা ভালো খবর না, আমি এখন যেটা বলবো এটা ভালো খবর না। অনেক সময় হয় কি, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সমর্থনে গঠিত হয়েছে, হয়তো অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজকে
এটা হয়তো বা অনুমোদন দেবে, কিন্তু আপনি অর্থনীতিতে একটা ক্ষত তৈরি করে গেলে এটা কিন্তু শেষ বেলায় পূরণ করা যায় না। আপনি উদাহরণ দিই, ধরে নেন এই যে কি বলে জাতিসংঘ মানবাধিকার কমিশন, নানা মত থাকতে পারে, আমি তর্কে না যেয়ে বলি, ধরেন আমরা মনে করি এটা যথাযথ না, কিন্তু যে চুক্তি করেছে যে সরকারই আসুক না কেন, আসলে কি ধরেন আমরাই আসলাম, আমরা কি বাতিল করতে পারবো? পারবো না তো। তাহলে এই ক্ষতচিহ্ন কিন্তু রয়ে যাবে। আবার এখানে অনেক কিছু করাও যাবে না, ডক্ট্রিন অফ নেসেসিটি বিবেচনা করে করতে হয়। কি তাদের এখতিয়ারের বাইরে কিছু করছে? আমরা তাই মনে করি, অন্ততপক্ষে আমরা তো মনে করি, আমরা এটা বিবৃতি দিয়ে বলছি, ওনার সামনে একই কথা বলেছি যে এটা আপনার এখতিয়ার না, এটা দয়া করে করেন না। তারপরও ধরেন আমরা মানার চিন্তা করতাম পট্টকলে, এই ঘটনায় উনি রাজনৈতিক দলগুলোকে ডেকে যদি পরামর্শ করতো এবং তাতে উনি যদি কনভিন্স করতে পারতো, এটি সবচেয়ে ভালো হতো। কিন্তু উনি তো এর মধ্যে গেলেন না। আমাদের তো পত্রিকা পড়ে জানতে হচ্ছে, বা আমাদের খুব বিদেশের সোর্স থেকে জানতে হচ্ছে, এটাই। তা সুতরাং এই ধরনের আরও অনেক হয়তো জরুরি ঘটনাবলী আছে, আমরা জানি না। আরেকটা কথা বলি, দেখুন এই জিনিসগুলো আমি উন্মুক্ত করা দরকার এই কারণে, যাতে করে কোনো জটিলতা না, আমরা জটিলতা চাই না। এই তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের ব্যাপারটিতেই আমরা আবার ফিরে আসবো। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আর কাবেলে প্রশ্নগুলো সহজে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, আশা করি আমাদের সাথেই থাকছেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবেল প্রশ্নগুলো সহজে। আপনারা জানেন আমাদের সাথে আছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স। আমরা আবারও আলোচনায় ফিরছি। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, প্রিন্স ভাই এবং রবিউল ভাই দুজনের সাথে আমি আবার এই আলোচনাটাই আসতে চাই। বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সরকার কি এখতিয়ারের বাইরে কিছু করছে? এই যে আমরা যেই কথাগুলো বলছিলাম যে সামনে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন হচ্ছে, এখন আমাদের সবার একটা চাওয়া, নির্বাচনের তারিখই বা ঘোষণা করা হলো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলে ওভারঅল একটু আমি আপনাদের কাছ থেকে আবার শুনবো। এখতিয়ার বহির্ভূত খুব কিছু করেছে উল্লেখ করার মতো এখনো নাই, কিন্তু কিছু ইনিশিয়েটিভ যেগুলো আমরা ইতিমধ্যে জানতে পারছি, অথবা সরকারের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু কিছু বিষয় আছে, যে কোনো একটা রাজনৈতিক শক্তি তৈরি করা, অথবা যারা ছোট পরিসরে শক্তি হতে চাইছে তাদেরকে প্রতিষ্ঠিত করা, তারপরে নির্বাচন করা, এরকম একটা অভিপ্রায় আছে। আর রাষ্ট্র ব্যবস্থাপনায় কিছু ব্যক্তি বা গোষ্ঠী যারা সরকারের সাথে জড়িত, তাদের একটা ডিজায়ার প্রতিষ্ঠিত করে দেওয়ার একটা চেষ্টা আছে, কিন্তু সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। যার ফলে আমি ওই বিষয় নিয়ে এখনো মন্তব্য করতে চাইছি না যে এখতিয়ার বহির্ভূত কোনো কিছু করে ফেলেছেন কিনা। আন্তর্জাতিক কিছু চুক্তি, দ্বিপক্ষীয় কিছু চুক্তি এরকম আছে যেখানে বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের অর্থনীতির জন্য অন্তরায় হতে পারে এরকমের শঙ্কা আছে। এরকম 2-4টি বিষয় আছে, যদিও সে বিষয়ে এখনো পরিসমাপ্তি যেহেতু হয়নি, অতএব ওই বিষয়ে মন্তব্য করতে চাইছি না। সমস্যাটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারটাকে আমরা নিরপেক্ষভাবে দেখতে চাই, কারণ তখনই কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন তারা আয়োজন করতে সক্ষম হবে। এই নিরপেক্ষতা ধরে রাখাটা সরকারের কিন্তু একটু কিছুটা হলো চ্যালেঞ্জ হয়েছে। সবাই এখন বিশ্বাস করে যে এই সরকারটি একটা ধরেন নতুন গঠিত রাজনৈতিক দলের প্রতি বিশেষ দুর্বলতা আছে, অথবা এই সরকারের স্নেহধন্য একটা রাজনৈতিক দল আছে। সরকার নিজেই বলেছেন ছাত্ররা ওনাকে বসিয়েছেন, ওই বলাটুকু পর্যন্ত আমি খুব দোষ দেখি না, কিন্তু আমি বলছি যে সরকারকে যদি নির্বাচনের আয়োজন করতে হয় তখন তাকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। না, আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে ছাত্র এনসিপি কে সাপোর্টও দেওয়া হয়েছে। সেটা তো আমি বললামই আপনাকে, গঠন করার ভূমিকা রাখা হয়েছে, গণসংযোগে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হচ্ছে। একটি রাজনৈতিক দল এখনো নিবন্ধন পায়নি, মূলনীতি নাই, ঘোষণাপত্র নাই, তারপরও সে বৃহত্তর 4টি রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য মাত্র 10,000 ভোটারের সই লাগে, মানে 50টি উপজেলায় 200 করে ভোটারের সই, 10,000। সেটা কিন্তু গত 6 মাসে তারা সংগ্রহ করতে পারেনি, বাট তারা 300 আসনে বিজয়ী হবে, নিশ্চিত হতে চায়, তারা সরকার গঠন করবে, এভাবে ভাবতে চায়, এভাবে বলতে চায়, সরকারের আনুকূল্য পেয়েই বলতে চায়। যার ফলে আমি বলছি তাকে যদি নির্বাচনের আয়োজন করতে হয়, মোহাম্মদ ইউনূসের অধীনে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি আপনি নির্বাচন আয়োজন করতে চান, তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। কিন্তু সেটা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় কোনো কারণে আরও বেশি, তাহলে এই সরকারের নির্বাচন করতে পারবে কিনা, অথবা নির্বাচনের আয়োজনের পরিবেশ ধরে রাখতে পারবে কিনা, সেটা নিয়েও তো প্রশ্ন দেখা দিবে। এখনো পর্যন্ত আমরা মনে করি যে এই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করে আগামীতে একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের পথ করবে, সুগম করবে। সেটি না হলে কিন্তু এই সরকার নির্বাচন করতে পারবে কি পারবে না সে বিষয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে অনৈক্য তৈরি হতে পারে, অবিশ্বাস তৈরি হতে পারে, আন্দোলন সংগ্রামও তৈরি হতে পারে।
যার ফলে আমরা এখনো পর্যন্ত এই সরকারকে সহযোগিতা করছি, বিশ্বাসও রাখতে চাইছি। কিন্তু মনে রাখা দরকার, নির্বাচন হতে হবে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে। কোনো বিশেষ দলের প্রতি আনুকূল্য রয়েছে, দুর্বলতা রয়েছে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিন্তু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। আর নির্বাচন করতে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বিতর্ক তৈরি করবে, ভণ্ডুলো হয়ে যেতে পারে। প্রিন্স ভাই, আপনিও কি তাই মনে করেন? না, একটা শেষে যেটা বললেন তো কারেক্টলি বলছেন, যে সরকারকে তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। ইতিমধ্যে এক্ষেত্রে তার ব্যত্যয় আছে, এটা সবাই জানে, এটা একেবারেই সাধারণ মানুষ আমাদের থেকে বরঞ্চ বেশি খবর রাখে। আমি দায়িত্ব নিয়েই কথাটা বলছি। সুতরাং সেইটা যদি উনি না রাখতে পারেন তাহলে কিন্তু আসলে একটা ভালো নির্বাচন করা কঠিন। কারণ এই কথাটা রিপিট হয়। এটা কিন্তু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার আগের একটি মিটিং এ কিন্তু এই ধরনের একটা কথা বলেছেন। ন্যাচারাল, কারণ এই সরকারের মধ্যে সরকার আছে, আমরাও তো দেখি যে কে কি করে, সবাই কিন্তু জানে না। দেখেন না ফেসবুকে আজকে একটা গভর্নমেন্টের কালকে উজ্জ্বল হয়, অমুক হয়, তমুক হয়। তো এটা তো আমরা এদের কাছ থেকে প্রত্যাশা করি না। কারণ কল্পনা করেন যে নির্বাচিত একটা দলীয় সরকার যে পরিমাণ সাপোর্ট পায়, এই সরকার তো তার চেয়ে বেশি সাপোর্ট পেয়েছে, সবার সাপোর্ট। তাহলে সে ফেল করবে, এটা তো আমাদের প্রত্যাশা না, সেটা করতে হবে। তো এখন আমার মনে হয় যে যেহেতু পানি অনেক দূর গড়িয়ে গেছে, যদি ওনারা সিনসিয়ারলি এই জায়গায় আসতে চান, কারণ এটা হচ্ছে আমরা জুলাই মাসের শেষে পৌঁছেছি, 5 তারিখে গণ অভ্যুত্থান দিবস, আমরা সবাই তো সেই দিবসটাকে পালন করতে চাই। এবং গণ অভ্যুত্থান 1 বছরের এই মধ্যে মানুষের মধ্যে হতাশাটা বেড়ে গেছে, তার জীবনের নিরাপত্তা নেই। এই দেখেন এত আলোচনা করছি, আমরা কি কৃষকের অবস্থা, শ্রমিকের ন্যূনতম মজুরি, এই যে কর্মহীন মানুষ বেড়ে গেছে 27 লক্ষ, তার মধ্যে 18 লক্ষ নারী, ব্যবসা বাণিজ্য স্থবির, এবং এটা তো যে নির্বাচিত সরকার ছাড়া কেউ তো ইনভেস্টমেন্ট করবে না, এটা স্বাভাবিক। তাহলে এই যে জায়গাগুলো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবস্থা না? আপনি দেখেন রাস্তাঘাটে চলতে, সেদিন আমার সাথে টেলিভিশনে আরেকজন বন্ধু, এই বিএনপির নেতা, তিনি বলছিলেন যে মব, এবং যেখানে আজকে তো সন্ধ্যার পরে বেরোইতেও ভয় লাগে, কত তো সত্য। আপনি ডাইনে বেয়ে তাকায় চলতে হয়, আগে এক ধরনের ভয়ের রাজত্ব ছিল, এখন এক ধরনের। এবং সাংবাদিকরা আজকে বলছে কি চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম কি মবক্রেসি। তা শব্দগুলো কেন আসবে? এটা তো আমাদেরও গায়ে লাগে, কারণ আমাদেরও তো গায়ে লাগে। সুতরাং এই জায়গা থেকে উদ্ধার পেতে পাওয়াটা আমি অস্বাভাবিক দেখছি না, যদি উনি ইতিমধ্যে বিতর্কিত কাজগুলো বলে যেগুলো আছে, এখানে তো আমরাও বলেছি, যেটা মনে করি যে এখতিয়ার বহির্ভূত, এই কাজ থেকে বিরত থেকে উনি রাজনৈতিক দলগুলো বা উনি যা এই দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করুক। কিন্তু আস্থায় নেওয়া মানে দেখেন এবারও কি শুরুতেই 2-3-4টা দলকে ডাকলো, তার মধ্যে হ্যাঁ নিঃসন্দেহে একটা তো বাংলাদেশের বাস্তবতায় তারা ক্ষমতায় ছিল, বড় দল, কিন্তু এরপরে এমন দলগুলোকে ডাকলো, আপনি একটু হিসাব করে দেখেন তো, তাহলে এর সমাধান কে দেবে? এবং একজন উপদেষ্টা এসে বলল যে বৃহৎ কয়টা দলের সাথে কথা বলছি, কোন দলের সাথে কাকে তুলনা করে তারা কথা বললো, এর তো একটা প্রতিক্রিয়া আছে। যার জন্য পরে যখন আমরা দেখা করতে গেলাম, আমাদের অন্য বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা তো কঠোর ভাষায় সমালোচনা করলেন। তাই এইটা তো কোনো ভালো খবর না। ধরুন এই যে গোপালগঞ্জের মতো জায়গা, যেখানে নিশ্চয়ই সবার সমাবেশের অধিকার আছে, এইখানে মঞ্চ পোড়ানো, গাড়ি পোড়ানো এটা গ্রহণযোগ্য না, কিন্তু আপনি পলিটিক্যাল কালচারটা রাখবেন না, এমন উগ্র বক্তৃতা করবেন, সংকট তৈরি করেন। আসলে দিন দিন কিন্তু আরো শঙ্কার মুখে আমরা যাচ্ছি। তারপরে সবচেয়ে বড় দেখেন, এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল, 2 জন উপদেষ্টা গেল, তারা যে কোত্থেকে ঘুরে আসলো, কিন্তু নিহত হওয়াদের বাড়ি গেল না। তোমার যদি ভয়ও লাগে, আপনাদের যদি ভয় লাগে, তো অন্য জায়গায় কথা বলতে পারতেন। তার মানে এটা তো মানুষ এগুলোকে ভালোভাবে নিচ্ছে না। এই সংকটগুলো উত্তরণ ঘটানোর জন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিক, আর দেরি না করে সংস্কারে যতটুকু ঐক্যমত্য হয়েছে এইটাকে সামনে রেখে উনি নির্বাচন কমিশনকে বলুক, নির্বাচনের তারিখ ঘোষণা করুক, তাহলে দেখবেন আমরা একটা গণতন্ত্রের পথে হাঁটা আমরা শুরু করতে পারবো। ধন্যবাদ, আমরাও সেটাই চাচ্ছি। আজকের মতো আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। শেখ রবিউল আলম, আপনাকেও ধন্যবাদ, এবং রুয়েন হোসেন প্রিন্স, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কাবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার করা হবে। আর নতুন একটি পর্ব নিয়ে আমরা ফিরে আসবো আগামী রবিবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।